রাজ্যসভা সাংসদ পদ থেকে কোয়েল মল্লিকের আচমকা পদত্যাগের খবর গতকালই সবাই জেনে গিয়েছেন। টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই ধেয়ে এলো একের পর এক নজিরবিহীন ও জোরালো আঘাত। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই আক্রমণ বিরোধী দলের কেউ করেনি, বরং খোদ তাঁরই দলের বড় বড় নেতারা করেছেন। একদিকে সোশ্যাল মিডিয়ায় কোয়েলেরই একটি সিনেমার পোস্টার শেয়ার করে মহুয়া মৈত্র যখন একটি মাত্র শব্দে খোঁচা দিলেন স্বার্থপর, ঠিক তখনই ক্যামেরার সামনে এসে আরও এক জোরালো বোমা ফাটালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দল ছাড়া 24 ঘন্টা কাটতে না কাটতেই কেন ঘরের মানুষরা এমন রণংদেহী মূর্তি ধারণ করলেন? কেনই বা টলিউডের গ্ল্যামার আর রাজনীতির এই সম্পর্ক রাতারাতি এমন তিক্ততার রূপ নিল? পর্দার পেছনের আসল রাজনৈতিক সত্যটা ঠিক কি? কোয়েল মল্লিকের এই পদত্যাগ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি আক্রমণ করে বলেন ও রিজাইন করেছে, ও কি আবার বিজেপির টিকিট পাবে? সেই জন্যই তো গেছে। কল্যাণবাবু প্রশ্ন তোলেন, কেন কোয়েল আজকেই পদত্যাগ করলেন, আগে কেন করেননি? তার দাবি, বিজেপি অত্যন্ত নোংরা রাজনীতি করছে এবং কোয়েলের এই পদত্যাগ আসলে সেই নোংরা রাজনীতিরই ফল। রাজ্যসভা সাংসদ পদ থেকে এটা তো সহজ অঙ্ক, সবাই যেতে চাইছে। আমি দিয়ে দেবো, ছেড়ে দেবেন। ও রিজাইন করেছে, আবার বিজেপির টিকিট পাবে, তাই জন্য গেছে। কেন আজকে রিজাইন করবে, আগে কেন করেনি, সেটাই তো প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে, রিজাইন আগে করেনি ইচ্ছে করে। 3টে সিট আগে রিজাইন করে দিলে 4টে সিটে একসঙ্গে ইলেকশন ডিক্লেয়ার করতে হতো, তখন বিজেপি 3টে পেত, আর একটা পেত না, সেই জন্য একটাকে হাতে রেখেছিল। সব বিজেপির নোংরা রাজনীতি ফসল আর কি। এখন এটা করলো, এরপরে একটা হবে, তখন বিজেপি পাবে। এসব ওপরে বিজেপি, ভারতীয় জনতা পার্টির ওপরটা তো মাথাতে একদম মানে সব পরিষ্কার মাথা, পরিষ্কার মাথা। কিভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করতে হয়, কিভাবে ভারতবর্ষের এমপিদের চিনতে হয়, কখনো সহজ পথে, কখনো বাঁকা পথে। এর বাইরে আর কি আছে ভারতীয় জনতা পার্টি? এটা চলবে কিছুদিন, সহ্য করতে হবে। ভারতবর্ষের মানুষ নিঃসন্দেহের উত্তর দেবে। ভারতবর্ষের মানুষ এই রাজনীতিতে কখনো দেখেনি, আর পশ্চিমবাংলার মানুষ তো কোনোদিন দেখেইনি। পশ্চিমবাংলা চিরকাল শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতিতে সম্মান পেয়েছে। রাজনীতি, পশ্চিমবাংলার রাজনীতিবিদদের থেকে মানুষ, ভারতবর্ষের মানুষ শ্রদ্ধা করত। আমি যখন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেলাম 2009-এ, তখন সবাইকারই একটা রিয়াকশন, बंगाल से आया है ना, बंगाल से आया है। सोमनाथ चैटर्जी था इधर, स्पीकर था, कितना अच्छा। একটার পর একটা নাম শুধু বলে যেত, যেটা নিয়ে বাংলার রাজনীতি সবসময়, বাংলাকে নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে বাংলার এমপিদের নিয়ে তাদের সহজ জীবন, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের শিক্ষা, তাদের রাজনীতিতে স্বচ্ছতা, এই নিয়ে কিন্তু বাংলার একটা অহংকার ছিল, একদম একদম ছিল। সেদিনকেও আমাকে বিজেপির কোন একজন সিনিয়র এমপি বলল, বাঙ্গাল কা ক্যা হো গিয়া। আজকে বাংলায় যেভাবে 20 জন এমপি চলে গেল, ওরা নিজেরাই আশ্চর্য বিজেপির লোকদের, ইতনা জলদি, ইতনা ক্যা জলদি থা। বাংলায় এই যে শুভেন্দু অধিকারীর বি টিম, এটা তো শুভেন্দু অধিকারীর টিম, বিজেপির টিম না, শুভেন্দু অধিকারীর নিজস্ব টিম। এই ঋতুব্রতর টিমটা, ওটা যে শুভেন্দু অধিকারীর নিজস্ব টিম, সেই টিমটাও যেভাবে গেল, এটা তো বাংলার, দেখো আমাদের টেম্পোরারি আমাদের হয়তো ক্ষতি হয়েছে, লং রানে আমরা নিঃসন্দেহে এটাকে গেইন করে যাব, কিন্তু বাংলার রাজনীতিতে, বাংলার রাজনীতিবিদ হিসেবে এই চ্যাপ্টারটা সবচেয়ে কলঙ্কময় চ্যাপ্টার হিসেবে বাংলার রাজনীতিতে থাকবে। এবং বাঙালিকে মাথা নিচু করতে হবে সব জায়গায়, যে দলেরই হোক। যখন সারা ভারতবর্ষের রাজনীতিবিদরা এক হবে, বা বিশ্বে যে কোনো ফোরামে যাবে, আজ তো বিশ্বের ফোরামে এটা আলোচনা হচ্ছে, যে এইভাবে পারচেস হয়ে যেতে পারে অপোজিশন, ঘুরিয়ে
শাসক আর বিরোধী যখন এক হয়ে যাবে, তার মানে তো অপোজিশন বলে কিছু থাকবে না, মানুষের কথা বলবার জন্য তো তাদেরকে দেওয়া হয়েছে। তা সেই জায়গায় যদি না থাকে তাহলে কি হবে? কিছু নেই। এরা যারা গেছে তাদের হয়তো টেম্পোরারি কিছু গেইন হচ্ছে, কিন্তু বাংলার রাজনৈতিক ইতিহাসে এরা কলঙ্কিত ইতিহাস লিখে গেল এবং সারা বিশ্বের কাছে, সারা দেশের কাছে এই 20 জন আর 60 জন বা 62 জন যা গেছে, তারা বাঙালির মাথা নিচু করেছে, এইটুকু আমি বলতে পারি। এখানে ডিলটা কি? এই যে এমএলএরা গেছে, প্রথমত হচ্ছে এরা শুভেন্দু অধিকারীর বিটি বলে দিচ্ছে যে তোমাদের সব প্রোটেকশন আমি দিয়ে দেবো। শুভেন্দু অধিকারী বলছে আমি প্রোটেকশন দিয়ে দেবো, কারুর কোনো ক্রিমিনাল কেস থাকলে তাকে পুলিশ অ্যারেস্ট করবে না, কারুর কোনো সিবিআই ইডি থাকলে সিবিআই ইডি অ্যারেস্ট করবে না, কোনো চিন্তা নেই। এরপর একটু নিচু তলাতে যাদেরকে প্রেসিডেন্ট করেছে তাদেরও সেম, মানে ওই টিমের ছাতার তলায় থাকলে যার যার ক্রিমিনালিটি আছে সেসব সেম, তাদের পুলিশ অ্যারেস্ট করবে। কেউ কেউ বলছে ঠিক আছে ভাই, কল্যাণ ব্যানার্জি বলেছে, কল্যাণদা বলেছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, দেখে নিক আমার বাড়িতে কি আছে না আছে, এটা বলছে। আরে আমি তো জানি তুমি ভালো লোক, তো আমার জানাটা তো শেষ নয়। তুমি ভালো লোক কি মন্দ লোক সেটা পুলিশ জানে, সিবিআই জানে, ইডি জানে। তোমাকেও ডাকছে, ডেকে বলছে দেখো এই কেসগুলো আছে, এই জিনিস আছে, এই ছবি আছে। অতএব তুমি যদি ঋতুব্রতের ওখানে না যাও তাহলে তোমাকে অ্যারেস্ট করে নেওয়া হবে, সেও ভয় চলে যাচ্ছে। এবং একটা জিনিস হচ্ছে কারা যাচ্ছে, যাদের কোথাও না কোথাও একটা ক্রিমিনাল কেস আছে, ছোট বড় মাঝারি ক্রিমিনাল কেস আছে, এবং এখানে ক্রিমিনাল কেসে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন এখানে জড়িত রয়েছে। সেই ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনে জড়িত থাকাতে তারা ইনভলভমেন্ট রয়েছে, অতএব তাদেরকে নিয়ে নিচ্ছে। পশ্চিমবাংলায় শুনে নিন না মশাই, শুনে নিন না, আপনি অত জানেন না আমার মতো, আপনি শুনে নিন। পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত, আজ পর্যন্ত 14,000 ক্রিমিনাল কেস তৈরি করেছে, দিয়েছে আড়াই মাসে। কত? 14,000 ক্রিমিনাল কেস তৈরি করেছে। এবার এই 14,000 ক্রিমিনাল কেসে যারা ওদের সঙ্গে অ্যাডজাস্ট করছে তাদের সঙ্গে সঙ্গে বেল হয়ে যাচ্ছে, যারা করছে না তাদের অ্যারেস্ট করছে। যেমন ধরো সব জায়গাতে আইসি ফোনে ডেকে কাউন্সিলরদের বলছে রিজাইন করো, নাহলে কিন্তু কেস দিয়ে দেবো। এবার একটা কেস দান করে দিল। এবার যারা রিজাইন করছে না তারা অনেকে আসছে আমার কাছে, আমি চেষ্টা করছি তাদের প্রোটেক্ট করার আইনগতভাবে। এবং যারা সারেন্ডার করে দিচ্ছে, রিজাইন করে দিচ্ছে, সেখানে পুলিশই বলেছে না অ্যারেস্ট করার দরকার নেই, সারেন্ডার করলে বেল পেয়ে যাচ্ছে। জিনিসটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। একটা পঞ্চায়েত সমিতি খুবই ইনফ্লুয়েন্স, মানে পলিটিক্যালি বেশ স্ট্রং আমাদের সঙ্গে রয়েছে। 2018-তে সে পার্টির একটা মেয়েকে সাসপেন্ড করেছে, সে পরবর্তীকালে মেয়েটি বিজেপিতে চলে গেল। 2026 মাসে জুন মাসের শেষে এসে কমপ্লেন করছে যে 2018 সালে নাকি ওকে রেপ করার অ্যাটেম্প নিয়েছিল। ভাবো তুমি যে 2018 সালে রেপ করার অ্যাটেম্প হয়েছে, সেটা 2026 সালে আসছে এবং পুলিশ অ্যারেস্ট করছে এবং ম্যাজিস্ট্রেট বেলও দিচ্ছে না। এটা অদ্ভুত এক পশ্চিমবাংলা, কোথাও কোনো বিচার নেই, বিচারের জায়গাই নেই। ভাবা যায় 8 বছর পর কেউ অ্যাটেম্প টু রেপের চার্জ দিচ্ছে আর পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করছে, আর ম্যাজিস্ট্রেট গুলো বলছে না বেল দেবো না। আমরা কোথায় আসছি? কোন পশ্চিমবাংলা? ডেলি করছি, ডেলি দেখছি, অভিজ্ঞতা থেকে যা খবর আসছে সেই থেকে আমরা বলছি। মনীশ গুপ্ত তো চলে গেল, যাই যাচ্ছি যাক না, কোনো অসুবিধা নেই, যারা যারা যাবার যাক। পশ্চিমবাংলার মানুষ বিরোধী দল বলতে, বিরোধী নেত্রী বলতে এই মুহূর্তে
একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। এবং পশ্চিমবাংলার মানুষের ভালোবাসা, এই যে 41% ভোট দেখছো, 41% ভোটটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। পরিশ্রম করা যারা ছেলেরা রয়েছে তৃণমূল কংগ্রেসে, যারা দিদির সঙ্গে রয়েছে, তাদেরকে মানুষ গ্রহণ করছে, আর কাউকে গ্রহণ করছে না। এগুলো সব টেম্পোরারি, ভীষণ টেম্পোরারি। দেখতে থাকুন, জানতে থাকুন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের জয়েন্টের ব্যথা বা জয়েন্ট স্টিফনেস কেন হচ্ছে এবং আমাদের বোন পেইন কেন হচ্ছে, তার অনেকগুলো কারণ রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের বডির যে হরমোনাল পার্ট, সেটা আমার বয়স্ক মায়ের ক্ষেত্রে, বয়স্ক বাবার ক্ষেত্রে যেরকমই হরমোন থাকুক না কেন, সেগুলো কিন্তু কমে যায়। মায়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন কমে যাবে, বাবাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কমে যাবে। আর আমাদের যে বোন রয়েছে, যে হাড় রয়েছে, সেই বোন ফরমেশনে কিন্তু এই হরমোনগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেহেতু হরমোন কমে যাচ্ছে, তাই আমাদের বোন তৈরি ঠিকঠাক হচ্ছে না, বোন ক্ষয়ে যাচ্ছে, তাই আমাদের অস্টিওপোরোসিস হচ্ছে। শুধু অস্টিওপোরোসিস নয়, দেখা যায় মা বাবাদের ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস রয়েছে এবং তার সাথে রিমাটোলজিক্যাল যে সমস্ত ডিজিজগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই। তো এই যে জয়েন্ট পেইন বা স্টিফনেস বা আমরা হাঁটতে পাচ্ছি না এবং আমার পায়ে খুব ব্যথা, এই সমস্যা থেকে আমরা মা বাবাকে বের করে নিয়ে আসতে পারি যদি আমরা অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট শুরু করে দিই, যদি আমরা অস্টিও আর্থ্রাইটিসের গ্রেড 1 গ্রেড 2 ফেজেই যদি আমরা শুরু করে দিই এবং তার সাথে রিমাটোলজিক্যাল যে সমস্ত ডিজিজগুলো রয়েছে সেগুলো যদি আমরা ট্রিটমেন্ট শুরু করে দিই। এবং সব থেকে বড় সমাধানের উপায় হচ্ছে যদি এক্সারসাইজ এবং প্রপার ডায়েট, যদি আমরা রেগুলার এক্সারসাইজ ঠিকঠাক করে করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জয়েন্ট স্টিফনেস রোগ যেটাই থাকুক না কেন, তার ট্রিটমেন্ট ডাক্তারবাবু করছে। তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যার যেটা সুবিধা হয় তাকে কিন্তু সেটাকে করতে হবে এবং দেখবেন আমাদের স্টিফনেস অনেকটাই কমবে। আমাদের এই সমস্যা থেকে কিন্তু আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারবো। ডাক্তারির পাঠটা করবেন, মা বাবা আপনাদেরও কিন্তু এখানে একটা বড় ভূমিকা রয়েছে আপনাদের নিজেদের এই স্টিফনেস বা মাসল জয়েন্ট পেইন থেকে নিজেদের বের করে নিয়ে আসার জন্য। ঘটনার সূত্রপাত রথযাত্রার পুণ্যলগ্নে, যখন টলিউডের নামী অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক হঠাৎ করেই তার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। দিল্লির রাজনৈতিক সূত্রের খবর, কোয়েল সশরীরে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের হাতে তার ইস্তফাপত্র তুলে দিয়েছেন। আসলে গত নির্বাচনের সময় কোয়েল মল্লিক তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন এবং দলের প্রচারেও তাকে সামনের সারিতে দেখা গিয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি এই পদ থেকে অব্যাহতি চাইছিলেন এবং নিয়ম মেনে উপরাষ্ট্রপতির কাছে গিয়ে অবশেষে তিনি এই ইস্তফা প্রক্রিয়া সম্পন্ন করলেন। কিন্তু এই ইস্তফা কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্তেই আটকে থাকলো না, এটি তৃণমূলের অন্দরে এক গভীর ফাটলকে সবার সামনে নিয়ে এলো। কোয়েল মল্লিকের এই দল ছাড়ার সিদ্ধান্তকে একেবারেই ভালোভাবে নেয়নি তৃণমূল নেতৃত্ব, যার স্পষ্ট প্রমাণ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সোশ্যাল মিডিয়া পোস্ট। মহুয়া মৈত্র তার অফিসিয়াল ফেসবুক পেজে কোয়েল মল্লিকের কামব্যাক ছবি স্বার্থপরের একটি অফিসিয়াল পোস্টার শেয়ার করেন। পরিচালক অন্নপূর্ণা বসু এবং সুরিন্দর ফিল্মসের তৈরি এই ছবিতে কোয়েল মল্লিক ও কৌশিক সেন ভাই বোনের আইনি লড়াইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। মহুয়া মৈত্র সেই সিনেমার নাম অর্থাৎ স্বার্থপর শব্দটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে পরোক্ষভাবে কোয়েল মল্লিককেই স্বার্থপর বলে কটাক্ষ করলেন। মহুয়ার এই নজিরবিহীন আক্রমণ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বিতর্ক এড়াতে মহুয়া মৈত্র তার এই পোস্টের কমেন্ট সেকশনটিও লক করে দিয়েছেন। বিশ্লেষকদের মতে মহুয়া ও কল্যাণের এই যৌথ ও তীব্র প্রতিক্রিয়া কোনো সাধারণ ঘটনা নয়, বরং 26-এর বিধানসভা নির্বাচনের আগের থেকেই তৃণমূলের সংসদীয় দলে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। একের পর এক সাংসদ ও বিধায়কের মধ্যে বেসুরো সুর শোনা যাচ্ছে এবং গত মাসেই তৃণমূলের রাজ্যসভা থেকে একে একে পদত্যাগ করেছিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াই। সেই ধারায় কোয়েল মল্লিকের এই ইস্তফা দলের জন্য একটি বড় ধাক্কা। তাছাড়া সাংসদ মহুয়া মৈত্র নিজেও এই মুহূর্তে বেশ কিছু রাজনৈতিক ও আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি নদিয়ার কৃষ্ণগঞ্জে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তার দিকে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল এবং এই ডিম থেরাপির বিরুদ্ধে সরব হয়ে মহুয়া পুলিশ ও আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। অন্যদিকে একটি বিশেষ সম্প্রদায়কে অপমানের অভিযোগে হোগলা বেরিয়া থানায় মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। এই চরম উত্তেজনার আবহে কোয়েল মল্লিকের দল ছাড়ার সিদ্ধান্ত দলের প্রতি বিশ্বস্ত কর্মীদের কতটা ক্ষুব্ধ করেছে নেতাদের এই আক্রমণাত্মক বয়ান তারই প্রমাণ।
অর্থাৎ সব মিলিয়ে বলা যায় টলিউডের গ্ল্যামার আর রাজনীতির ক্ষমতার অলিন্দ দুয়ের মেলবন্ধন সবসময়ই রঙিন হয় না। কোয়েল মল্লিকের ইস্তফা এবং তার উপর মহুয়া মৈত্রের স্বার্থপর কটাক্ষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিজেপি যোগের সরাসরি অভিযোগ বাংলার রাজনৈতিক সমীকরণকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। এটি কি শুধুই একজন অভিনেত্রীর ব্যক্তিগত অভিনয় জীবনে ফিরে যাওয়ার আকুতি, নাকি তৃণমূলের সংসদীয় দলে এক বড়সড় ধসের পূর্বাভাস? এই সব প্রশ্নের উত্তর সময় দেবে। রাজনীতি ও বিনোদন জগতের আরও সমস্ত খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।